আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি এখন তোমাদের। আহ, আমি দেখাবো আর কি। তোমরা শেয়ার দেখতে পাচ্ছ? আম, আমরা আজকে শুরু করব যে ন্যাশনাল ইনকাম অ্যান্ড আউটপুট, মেজারিং ন্যাশনাল ইনকাম অ্যান্ড আউটপুট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। গত ক্লাসে আমরা এটা সম্পর্কে কিছুটা আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে গভর্নমেন্ট ম্যাক্রো ইকোনমিক গোলস, গভর্নমেন্টস ম্যাক্রো ইকোনমিক গোলস, অর্থাৎ আমাদের যে ম্যাক্রো ইকোনমিক্স, এখানে কি কি গোলস গুলো আছে। আমরা এখন বর্তমানে আমাদের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কিন্তু আসলে এই ম্যাক্রো ইকোনমিক গোলস গুলো নিয়ে কিন্তু কাজ করতেছে। এবং আহ, এটা হচ্ছে কিন্তু ইকোনমিক্সে যে আমরা আহ, যে মেজর ম্যাক্রো ইকোনমিক গোলস গুলো, সেই গোলস গুলো কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখছি যে এই বর্তমান সরকার কিন্তু আহ, এই ইন্ডিকেটর গুলোকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতেছে। যেমন আমরা কি কি দেখছি দেখো। আমরা দেখছি প্রথমে দেখছি কি ইকোনমিক, এখানে আমি একটু আসি, ম্যাক্রো ইকোনমিক গোলস গুলো, মেজর ম্যাক্রো ইকোনমিক গোলস। এই যে এখানে দেখো যে কি কি আসতেছে। হাই অ্যান্ড স্টেবল ইকোনমিক গ্রোথ, এই যে ইকোনমিক স্টাবিলিটি, যেটা গ্রোথের যে ট্রেন্ড, সেটা স্টেবল থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে। আস্তে হোক ধীরে হোক, কিন্তু এটা স্টপ হবে না বা কমে যাবে না। লো আনএমপ্লয়মেন্ট, লো ইনফ্লেশন। আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা আমরা এখনো চোখে পড়ার মতো রাখি না, কিন্তু লো ইনফ্লেশন এইটা কিন্তু চোখে পড়ার মতো। কিভাবে? যে এই দুটা কিন্তু এখন লং রানে বোঝা যাবে, কিন্তু শর্ট রানে বোঝা যাচ্ছে না। কিন্তু শর্ট রানে আমরা বুঝতে পারছি কি লো ইনফ্লেশন। এই যে লো ইনফ্লেশন, অর্থাৎ জিনিসপত্রের যে এভারেজ প্রাইস লেভেল, সেটা কিন্তু নিয়ন্ত্রিত, এবং পিপল আর হ্যাপি উইথ দ্য উইথ দ্য প্রেজেন্ট প্রাইস লেভেল। সো এই গভর্নমেন্টের কিন্তু এই যে দেখো এইটা, এবং গভর্নমেন্টের কিন্তু অনেকেই এটার প্রশংসা করতেছে। দ্বিতীয় হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ব্যালেন্স অফ পেমেন্টস ডেফিসিটস অ্যান্ড এক্সেসিভ এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনস। ব্যালেন্স অফ পেমেন্ট বলতে বোঝাচ্ছে যে অন্য দেশের সাথে আমাদের যে আহ, বাণিজ্য বা আমাদের খরচ, সেইটা কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট। অর্থাৎ আমাদের কিন্তু আমাদের বিদেশ থেকে আমাদের আয় এবং বিদেশে আমাদের যে খরচ, সেটা কিন্তু এখন ফেভারেবল পজিশনে আছি। আমাদের কিন্তু রেমিটেন্স অনেক বাড়তেছে, এবং সে অনুযায়ী আমাদের আহ, আগে কিন্তু ইম্পোর্টের উপর রেস্ট্রিকশন ছিল, সেটা রেস্ট্রিকশনটা উঠে গেছে। তারপরেও কিন্তু আমাদের রিজার্ভের পরিমাণ বাড়তেছে, অর্থাৎ এই যে এটার ব্যালেন্স অফ পেমেন্টটা কিন্তু আমাদের এখন ফেভারেবল পজিশনে আসতেছে ধীরে ধীরে। এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। স্টেবল ফাইন্যান্সিয়াল সিস্টেম এন্ড অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভলি ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেস সেক্টর, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টর একটা অর্থনীতির কিন্তু হার্ট। এরা কিন্তু রক্ত, একটা বডি যেমন রক্ত, সেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কিন্তু সেটাই। ব্যাংক, শেয়ার মার্কেট, এই যে জিনিসগুলো, বা লিজিং কোম্পানি, এইগুলো এরা কিন্তু আসলে এই ফুয়েল, ব্লাড পাম্পিং যেমন শরীর করে, এরা কিন্তু পাম্পিং করে ইয়ে তোমার ইনভেস্টমেন্টের মাধ্যমে। তো এইগুলো কিন্তু, এই তিনটা কিন্তু আমরা ভিজিবল, এখনই ভিজিবল। আর বাকি দুইটা এটা একটু লং রানে বোঝা যাবে, যে গ্রোথ হয়তো একটা 1 বছর লাগে বা 3 মাস লাগে। তো এই তিনটাই যে আমাদের সবগুলো ইন্ডিকেটর কিন্তু পজিটিভলি আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি আর কি। তো এই হচ্ছে মেজর ম্যাক্রো ইকোনমিক গ্রোথ। এখন এটা কিভাবে মেজার করব আমরা, সেই মেজারমেন্টের গুলো আমরা এখন দেখবো। প্রথম কোন মেজারমেন্টটা দেখবো? এই ইকোনমিক গ্রোথ মেজারমেন্ট। এটা কিভাবে আমরা করি, কিভাবে এই মেজারমেন্টটা আমরা করি, সেই জিনিসটা দেখব। আর তারপরে দেখব যে লো আনএমপ্লয়মেন্ট আছে আর ইনফ্লেশন আছে। এই ইনফ্লেশনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে আমরা এটা মেজার করি, এটা কি, এটার কনসিকুয়েন্সেস কি সেটা। তো এই
এক নম্বর এবং দুই নম্বর এই গোলটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখবো, যে এবং এটা কিভাবে আমরা মেজার করি বা কিভাবে এটা হয় সেটা। তাহলে আমরা ইকোনমিক্সের যে ওভারঅল কন্ডিশন মোটামুটি একটু ধারণা পাবো আর কি। তো আমরা এখন আসি তাহলে হাই অ্যান্ড স্টেবল ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথটা কি? গ্রোথ হচ্ছে একটা ফ্যামিলিতে যখন তার ইনকাম বৃদ্ধি পেতে থাকে। তো মনে করেন একটা ব্যবসায়ী ফ্যামিলি, তার এই বছর যে পরিমাণ ইনকাম হয়েছে, আগামী 6 মাসে হয়তো তার ইনকাম আর একটু একটু পরে বাড়ছে, খাই, মা ক্লাস করতেছি তারা। তারপরের মাসে আরো বাড়ছে। এইভাবে যে বাড়ে, একটা ফ্যামিলি সাথে তুমি একটা দেশকে তুলনা করতে পারো। তো একটা ফ্যামিলির ইনকাম মনে করো যে এই বছর যা, আগামী বছর তার থেকে একটু বাড়লো, তার থেকে তারপর বছর আরো একটু বাড়লো। এইভাবে তার গ্রোথটা বাড়ে আর কি, অর্থাৎ তার ইকোনমিক ওয়েলথটা বাড়ে। এখন দেশের ক্ষেত্রেও কিন্তু সেটা। তো এইটা কিভাবে মেজার করি আমি? এইটা একটা ফ্যামিলিতে তার ইনকামের মাধ্যমে আমি এটা মেজার করি। তো একটা ফ্যামিলির যে পরিমাণ ইনকাম হয়, সেটা কিন্তু সে আবার খরচ করে। তো খরচটা আর ইনকামটা কিন্তু সমান, কারণ খরচের একটা অংশ সে কনজাম্পশন করে আর একটা হচ্ছে সেভিংস করে। তো কনসাম্পশন এবং সেভিংস যোগ করলে তার টোটাল ইনকাম পেয়ে যায়। তার মানে হুম। একজন ব্যক্তি যদি তুমি মনে করলো প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম, তো এখান থেকে সে মনে করো 60,000 টাকা সে খরচ করে ফ্যামিলিতে, আর 40,000 টাকা সে সেভিংস করে। তো তাহলে কি হচ্ছে যে তার ইনকাম এবং সেভিংস বা খরচ কিন্তু সমান হয়ে যাচ্ছে। আবার একটা ফ্যামিলি মনে করো যে সে আহ, আহ, কোনো জিনিস প্রোডাকশন করে। তো সে যে পরিমাণ জিনিস প্রোডাকশন করে সেইটা সে বিক্রি করে। তো বিক্রি করার ফলে কি তার ইনকাম আসে, এই ইনকাম সে আবার খরচ করে। তার মানে যে পরিমাণ প্রোডাকশন করলো সেটাই তার ইনকাম, এবং এই ইনকাম সে আবার খরচ করে। তো এই খরচ আর ইনকাম তো সমান। তাহলে প্রোডাকশন এর মাধ্যমে আমরা একটা আহ, দেশের বা একটা ফ্যামিলি মেজার করি। এই তিনটা পদ্ধতিতে আমরা আহ, আহ, একটা দেশের ইকোনমিক ওয়েলথ বা ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক তোমার কন্ডিশন আমরা মেজার করতে পারি। তো সেটা আমরা এখন আসতেছি। যে এখন এই যে আমি এই 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 স্লাইডটা আরো একটু বুঝবো। সংক্ষিপ্ত করে তোমাদের দিব। এখন আমি পড়ানোর সময় একটি আম, সেটা হচ্ছে আচ্ছা, ইনফ্লেশন অফ পেমেন্ট। প্রথমেই তো ছিল এটা। এই দেখো, আহ, কই সেটা পাচ্ছি না কেন। এই যে মেজারিং ন্যাশনাল ইনকাম, দেখো, মেজারিং ন্যাশনাল ইনকাম এন্ড আউটপুট, অর্থাৎ একটা দেশের এটা হচ্ছে তোমার তিনটা ওয়েতে আমরা মেজার করতে পারি। মনে করো যে প্রোডাকশন সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ একটা দেশের যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশন এই প্রোডাক্টটাকে আমরা বিক্রি করি, যেটা পাই সেটা হচ্ছে আমার ইনকাম। আর এই ইনকামটা আমি আবার খরচ করি। তার মানে আমি যে পরিমাণ প্রোডাকশন করলাম, সেই প্রোডাক্টটা আমি যখন বিক্রি করতেছি তখন আমি ইনকাম পাচ্ছি, অর্থাৎ প্রোডাক্টের সমান আমার ইনকাম হচ্ছে। আবার এই ইনকামকে আমি যখন খরচ করতেছি, তখন আমার খরচের সমান ইনকাম হচ্ছে। তার মানে আমরা তিনটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারি, বা যে কোনো দুইটা বা তিনটা ব্যবহার করতে পারি। থ্রি ওয়েজ অফ মেজারিং ন্যাশনাল ইনকাম বা জিডিপি। ন্যাশনাল ইনকামের কয়েকটা কনসেপ্ট আছে। ন্যাশনাল ইনকামের কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি।
অর্থাৎ জিডিপি হচ্ছে তোমার গ্রস, এই যেখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। জিডিপি বলতে মানে একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ গুডস এবং সার্ভিসেস তৈরি হয় সেটাকে আমরা জিডিপি বলি। ক্লিয়ার? এই জিডিপি থেকে আমরা আবার ন্যাশনাল ইনকাম বের করি, বা জিডিপির আর একটা ন্যাশনাল ইনকাম বের করি। এবং ন্যাশনাল ইনকাম বের করতে গেলে আমরা জিএনপি বা জিএনওয়াই, আমরা এই দুটো কনসেপ্ট ব্যবহার করি। তাহলে জিডিপি একটা কনসেপ্ট, মানে প্রথম মনে করো জিডিপি আমরা মেজার করবো, তা কিভাবে করতে পারি? তিনটা ওয়েতে জিডিপি মেজার করতে পারি। একটা হচ্ছে ইনকাম প্রোডাকশন মেথড। এই যে the first method of GDP is to add up the value of all goods and services produced in the country, industry by industry. In other words, we focus farms and add up all their production. অর্থাৎ যতগুলো ফার্ম আছে তারা যে পরিমাণ জিনিস প্রোডাকশন করে সেটাকে আমরা প্রোডাক্ট মেথডের মাধ্যমে বলি আর কি। অর্থাৎ এখানে দেখো সার্কুলার ফ্লো অফ ইনকাম একটা বলা হয়েছে। এখানে কিভাবে হচ্ছে দেখো, প্রোডাকশন হচ্ছে এখানে, এই প্রোডাকশনের মাধ্যমে যেটা বিক্রি হচ্ছে সেই ইনকামটা আবার যারা এই প্রোডাকশনের সাথে জড়িত তাদের কাছে চলে যাচ্ছে। এরা আবার এইটাই খরচ করতেছে এবং এই খরচটা আবার এই প্রোডাকশন ফার্মে চলে যাচ্ছে আর কি। ফলে একটা এই 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 চক্রটাকে আমরা বলি সার্কুলার ফ্লো অফ ইনকাম। এটা খুবই সিম্পল ফ্লো। এটা অর্থাৎ প্রোডাকশনের মাধ্যমে মনে করে যে একটা দেশে যে পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট তৈরি করতে গেলে যারা যারা শ্রম দিচ্ছে তারা ইনকাম পাচ্ছে। মনে করো যে একটা আহ, একজন একটা গাছ উৎপাদন করলো। তো গাছ একজন ব্যবসায়ী কিনলো। সেই গাছটা মনে করো সে 1 লাখ টাকায় কিনলো। তাহলে এই 1 লাখ টাকা কি ওই যে গাছটা লাগাইছিল তার ইনকাম হয়ে গেল। এখন এই গাছ যে একজন টিম্বার অর্থাৎ কাঠ ব্যবসায়ী কিনলো, সে এটাকে আহ, আহ, একটা ফার্মে একটা মিলে বিক্রি করলো। সেটা এখানে সে ভ্যালু অ্যাড করলো কত? মনে করো ওই 1 লাখ টাকার গাছ সে 1,20,000 টাকা বিক্রি করলো। তা সে যে এই গাছটা সেটে মানে ট্রি ফল করে তারপরে সেটাকে পরিবহন করে নিয়ে গেলো, সেখানে যে 1,20,000 বিক্রি করলো। অর্থাৎ এই যে 20,000, এই 20,000 তাহলে ওই টিম্বারের ইনকাম। তাহলে এই গাছটা তখন 1,20,000 বিক্রি হলো। তার মানে কি এই 1,20,000-এর ভিতরে ওই যার গাছ তার 1 লাখ, আর যে কেটে নিয়ে গেল তার 20,000। তারপরে এই সে ওই যে কেটে নিয়ে গেল সে ভ্যালু অ্যাড করলো কত? ওই 1 লাখের কাছে 20,000 ভ্যালু অ্যাড করলো। তাহলে এই 1,20,000 হলো। এখন যে মিলে নিয়ে গেল সেই মিল এটাকে সাইজ কার্ড বানালো। সাইজ কার্ড বানিয়ে সে এই 1,20,000 টাকার গাছ থেকে সে বিক্রি করলো মনে করো 1,50,000। তার মানে সে এখানে ভ্যালু অ্যাড করলো কত? 30,000। তার মানে এই সাইজ কার্ড গুলোর মোট মূল্য 1,50,000। এখন এই 1,50,000 টাকা একজন কার্পেন্টার নিয়ে এটা দিয়ে সে ফার্নিচার তৈরি করে সে বিক্রি করলো 2 লাখ। তার মানে সে এখানে ভ্যালু অ্যাড করলো কত? 50,000। তার মানে ভ্যালু অ্যাড হচ্ছে করে 1 লাখের পরে 20,000 হলো, তারপর 30,000 হলো, তারপর 50,000 হলো, হয়ে 2 লাখ হয়ে গেল। এই 2 লাখ টাকা আর ফার্নিচার একটা শোরুমে গেল। শোরুমে যে সে এটা বিক্রি করলো মনে করো আহ কত বিক্রি করলো? মনে করো 2.5 লাখ বিক্রি। তাহলে আহ, সে এখানে আরো 50,000, মানে মনে করো 2,40,000 বিক্রি করলো, তাহলে সেইখানে 2,40,000 ভ্যালু অ্যাড করলো। তার মানে কি এখন 1 লাখ টাকার গাছ এখন 2,40,000 টাকায় হলো। তার মানে এই বিভিন্ন পর্যায়ে কিন্তু ভ্যালু অ্যাডিশন হয়েছে। টিম্বার করেছে 20,000, তারপরে তোমার যে সমিল সে করেছে 30,000, যে আহ, আহ, মানে কার্পেন্টার সে করেছে 50,000, আর যে শোরুম সে করছে 40,000। তারপরে সেটা কাস্টমারের কনজিউমারের কাছে চলে গেল। তো এই যে প্রোডাকশন সিস্টেম, এখানে কিন্তু প্রত্যেকের বিভিন্ন পর্যায়ে ইনকাম হয়েছে। তো এইটার টোটাল যে পর্যায়ে পর্যায়ে গেছে এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডিশন মেথড। ঠিক আছে? তার মানে 1 লাখ টাকার সাথে 20,000 হলো, 30,000 হলো, 50,000 হলো, 40,000 হলো। তার মানে সেটা মন বিক্রি হলো 2,40,000। এই আছে ভ্যালু অ্যাডিশন। তাহলে এই যে 2,40,000 এইটা ইনকাম হিসাবে বিভিন্ন লোকের কাছে চলে গেছে। এই ইনকামটা তারা কি করতেছে? খরচ করতেছে।
খরচ করার ফলে কি করতেছে, আহ, তারপরে তাদের এই যে 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 মনে করো যে টিম্বার, সে 20,000 টাকা খরচ করতেছে। 20,000 টাকা সে হয়তো দেখা যাচ্ছে এটার 80% খরচ করতেছে, 20% সে সেভিংস করতেছে। তার মানে কি, তার খরচ আর ইনকাম সমান। তো এই বেসিসে আমরা বলতে পারি যে প্রোডাকশন মেথড, ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথড, যে কোনো মেথডে আমরা আসি না কেন, জিডিপি সমান হবে। তো জিডিপির ভ্যালুটা কিভাবে বলতেছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতেছে দ্য ভ্যালু অফ আউটপুট প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি ওভার 12 মান্থস পিরিয়ড। এইভাবে মনে করো এই তোমার মানে ফার্নিচার ইন্ডাস্ট্রি, সে এখানে তার যে টোটাল ইনকাম সেটা আসতেছে। তারপরে আরো অনেক সেক্টরে, যে মনে করো যে যারা সার কারখানায় কাজ করছে তারাও ভ্যালু অ্যাড করতেছে, যারা আইনজীবী তারাও ভ্যালু অ্যাড করতেছে, যারা ডক্টর তারাও ভ্যালু অ্যাড করতেছে। অ্যাড করে করে প্রত্যেকটা সেক্টরে, কোন সেক্টরে প্রোডাকশন মেথডে ব্যবহার করা হয়, কোন সেক্টরে ইনকাম মেথড ব্যবহার করা হয়, কোন সেক্টরে এক্সপেন্ডিচার মেথড ব্যবহার করা হয়। ব্যবহার করে টোটাল আমরা জিডিপিটা পাই। তো জিডিপি মানে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দি ভ্যালু অফ আউটপুট, অর্থাৎ ওই যে 2,40,000 হলো এটা। তারপরে এটার সাথে এখন এই যে 2,40,000 টাকা, এটার সাথে তুমি যদি ইনফ্লেশন যোগ করো, তখন আমরা এটাকে বলি নমিনাল জিডিপি, অর্থাৎ জিডিপি মেজার অ্যাট কারেন্ট প্রাইস। তো এখন এই এই 2,40,000 টাকার ফার্নিচার, এই বছর 2,40,000, এখন আগামী বছর মনে করো ওই একই গাছের, ওই 1,00,000 টাকার গাছের ফার্নিচার সব পর্যায়ে আস্তে আস্তে দেখা গেল ওইটা হলো 2,80,000। অর্থাৎ 2,40,000 থেকে এখন 40,000 টাকা তার বেড়ে গেছে। এই যে 40,000 টাকা বেশি হলো আগামী বছর, এইটাকে আমরা বলি ওই একই ফার্নিচার, কিন্তু আগামী বছর এটার দাম হলো 2,40,000। ফলে কি হলো, এই 40,000 যে বেশি হলো, এটাকে আমরা বলি কারেন্ট প্রাইসে তোমার জিডিপি। এখানে কিন্তু প্রোডাক্টের পরিমাণ বাড়েনি, কিন্তু টাকাই বেড়েছে, কারণ ইনফ্লেশন হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ইনফ্লেশন। এখন আমি আগামী বছর যদি ওই গত বছরের আহ, বা একটা নির্দিষ্ট রেট ধরি, যে ইনফ্লেশনটাকে বাদ দেই, তাহলে ওটার রিয়েল ভ্যালু হবে 2,40,000। এটাকে আমরা বলি রিয়েল জিডিপি। এই যে রিয়েল জিডিপি, জিডিপি আফটার অ্যালোয়িং ফর ইনফ্লেশন, অর্থাৎ জিডিপি মেজার্স কনস্ট্যান্ট প্রাইস ইন দ্য, ইন আদার্স ইন টার্মস অফ প্রাইস ডিউরিং দ্য সাম বেজ ইয়ার। অর্থাৎ এই বেজ ইয়ার বলতে বোঝাচ্ছে একটা রেফারেন্স ইয়ার, যে ইয়ারের সাপেক্ষে আমরা বিভিন্ন বছরের এই তোমার জিনিসের দামের তুলনা করি। বেজ ইয়ার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। মনে করো যে 2023 সালে এই গাছটা তৈরি হয়েছিল, এই ফার্নিচার তৈরি হয়েছিল, সেটার দাম ছিল 2,40,000। কিন্তু 2024 সালে এসে এটার দাম হয়ে গেল 2,40,000। তার মানে কি, এই যে 40,000 টাকা তার ইনফ্লেশন হলো, ফার্নিচার একই রয়েছে, কিন্তু তার দাম, এটা ইনফ্লেশন মানে বেড়ে গেল। এটাকে আমরা বলি কারেন্ট বা ইয়ার প্রাইসে জিডিপি, বা যেটাকে নমিনাল জিডিপি বলে আর কি। আচ্ছা, আর আমি যদি 23 সালের প্রাইসেই ধরি, মনে করো 23 সাল একটা রেফারেন্স ইয়ার, তাহলে এটাকে আমরা বলি জিএল জিডিপি আর কি। তাহলে আমরা এখন কি শিখলাম, এইটা যে আহ, তিনটা পদ্ধতি, ইনকাম মেথড, প্রোডাকশন মেথড, ইনকাম মেথড আর এক্সপেন্ডিচার মেথড, তিনটা পদ্ধতিতে কিন্তু জিডিপির সমান হবে। এখানে সেজন্য বলা হয়েছে যে ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল আউটপুট, ন্যাশনাল ইনকাম এবং ন্যাশনাল এক্সপেন্ডিচার সবই কিন্তু সমান। এই এখন টেকিং অ্যাকাউন্ট অফ ইনফ্লেশন, কেন আমরা এই ইনফ্লেশনকে ইনফ্লেশন ইনফ্লেশনটাকে ধরি, এই জন্য ধরি। মনে করো যে 2023 সালে যে ফার্নিচার 2,40,000 হলো, সেইটা 2024 সালে হয়তো 2,80,000। 25 সালে এটা মনে করো হলো 2,03,00,000। তার মানে কি, ফার্নিচার একই, কিন্তু প্রত্যেক সালে দাম বৃদ্ধির ফলে এটা বাড়তেছে। মনে করো যে তুমি একটু এখানে আমরা একটু বেশি করে ধরছি। মনে করো যে 23 সালে যেটা 2,40,000 হলো, 23, 22, 25, 24 মনে করো 2,15,000, বেশি করলাম তো, বা 10,000 বেশি গেছে। এরপরে 25 সালে মনে করো এটা আরো 20,000 বেড়ে গেল। 20,000 বেড়ে কত হলো,
2 লাখ 80 হাজার। ঠিক আছে, 30,000 টাকা বেড়ে গেল। আহ, আচ্ছা, তার মানে আবার 20,000 টাকা বাড়লো, তার মানে 2,70,000 হলো 25 সালে। 26 সালে এটা মনে করা হবে 2,80,000। তো এই যে বৃদ্ধি পাচ্ছে, এটাকে ইনফ্লেশনের জন্য হচ্ছে। ফার্নিচার কিন্তু একই রয়েছে। সেই জন্যে আমি যদি বলি যে এই ফার্নিচারের ফলে 2,24,000-এ, 2,24,000, 2024 সালে আমার আমার নমিনাল জিডিপি হচ্ছে কত, 2,50,000। আর 25 সালে হচ্ছে 2,70,000। 26 সালে হচ্ছে 2,80,000। তাহলে কিন্তু রিয়েলি টাকার অঙ্কে বাড়তেছে, কিন্তু আমার জিনিস বা প্রোডাক্টের অঙ্কে বাড়তেছে না। ফলে রিয়েল আমার যে বেনিফিট বা ওয়েলফেয়ার, সেটা কিন্তু বাড়তেছে না, শুধু টাকার অঙ্কে বাড়তেছে। এই জন্য আমরা বেজ ইয়ারের মাধ্যমে এটা মেজার করতে চাই, যেহেতু রিয়েলটা আমরা পাই আর কি। এই এই জন্য আমরা ইনফ্লেশনটাকে অ্যাকাউন্ট করি, কারণ নতুবা আমরা রিয়েলটা পাবো না আর কি। তো তাইলে এখানে বলতে কি দেখো, an important distinction here is between nominal জিডিপি and real জিডিপি। অর্থাৎ আমি যদি ইনফ্লেশনটা কনসিডার করি, তাহলে আমি নমিনাল এবং রিয়েল জিডিপিটা বের করতে পারবো আর কি। এই তো এরপরে আসতেছে কি, এরপরে আসতেছে আমাদের এটা এরপরে আর নাই। এরপরে আমরা ইনকাম মেথড অনুযায়ী এটা দেখবো আর কি। ইনকাম মেথড অনুযায়ী আমরা যদি ইনকাম মেথড অনুযায়ী দেখো কি বলতে কিভাবে, এখানে কিছু আহ, বিষয় আমরা এখানে যাচ্ছি। ও আচ্ছা, এখানে দেখো। ও উম, আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি যে এই পদ্ধতিগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো আর কি। সেটা হচ্ছে একটা অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্স আমরা যাই, কিভাবে এটা মেজার করে সেটা আমরা দেখি। অ্যাপেন্ডিক্স, এই যে এই যে এই অ্যাপেন্ডিক্সটা তোমরা দেখবে, এখানে বিস্তারিত বলা আছে। অ্যাপেন্ডিক্স ক্যালকুলেটিং জিডিপি। এই জিডিপি তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো স্টুডেন্টস, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। তো দেখো এইটা পদ্ধতি সম্বল আছে মেজারিং ন্যাশনাল জিডিপি। জিডিপি এখানে কিভাবে মেজার করতেছে দেখো। এই প্রোডাক্ট প্রোডাক্ট বেসড মেজারমেন্ট, প্রোডাক্ট বেসড মেজারমেন্টে কি 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 আছে কিন্তু দেখো। টোটাল ইকোনমির বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়। এখানে কি সেক্টরে, মানে এটা ইউকে 2015 সালের একটা রিয়েল পিকচার দিচ্ছে আর কি। 2015 সালে এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, এগুলোতে আমার ভ্যালু এডিশন হবে, সেটা হচ্ছে কত, এই 10,833 মিলিয়ন পাউন্ড। এটা পার্সেন্টেজ দেখা যায়। এন্ড কোয়ারিং, এটা হচ্ছে 16,947 মিলিয়ন পাউন্ড। ম্যানুফ্যাকচারিং এ আসছে এইভাবে, ইলেকট্রিসিটি, গ্যাস সিস্টেম, এইগুলোতে যে ভ্যালু এডিশন সেটা এটা। ওয়াটার সাপ্লাই, সুয়ারেজ, এখানে এত, কনস্ট্রাকশনে এত, টোটাল ডিস্ট্রিবিউশন 18%, এটা সবচেয়ে বেশি। তারপরে টোটাল ইনফরমেশন ফাইন্যান্সিয়াল সেক্টরে হচ্ছে কত, সাত 120, 120,351 মিলিয়ন। এইভাবে সবগুলোতে যে তোমার টোটাল আসতেছে কত দেখো। এই যে এর ভেতরে কিন্তু ট্যাক্সও আছে, এর ভিতরে ট্যাক্সও কিন্তু আছে। ট্যাক্স যোগ হয়ে এটা আসতেছে কত, যে গ্রস ভ্যালু অ্যাডেড, জিবিএ, বেসিক প্রাইস, এখানে দেখো
16,63,42 মিলিয়ন পাউন্ড। এটা এটা হচ্ছে ট্যাক্স সহ এখানে এসেছে। এখন এটাকে ট্যাক্স যদি তুমি বাদ দাও তাহলে আহ, একরকম আসবে ট্যাক্স এবং সাবসিডি। এখানে ট্যাক্স এবং সাবসিডি কিন্তু এখানে যোগ করা হয়েছে আর কি। ও ইয়ে, ট্যাক্স এবং সাবসিডি এখানে যোগ করা হয়নি। তো ফলে এই আসছে। এখন ট্যাক্স এবং সাবসিডি যদি তুমি যোগ করো তাহলে এই আসতেছে, আর যদি সাবসিডি বাদ দাও তাহলে এটা আসছে। তো ট্যাক্স এবং সাবসিডি কেন আমরা আহ, যোগ এবং বিয়োগ করি? মনে করো যে একটা আহ, তোমার ফার্টিলাইজার করো, তো ফার্টিলাইজারে আমি সাবসিডি দিই। মনে করো 2,000 টাকার সার আমি এখন মার্কেটে 1500 টাকায়। মানে কি, এটার অরিজিনাল মূল্য কিন্তু ছিল তোমার 2,000, কিন্তু মার্কেটে এটা আসছে কত? 1500। তাহলে এই যে সাবসিডি, এটাকে আমরা আহ, দেওয়ার ফলে লেস সাবসিডিজ অন দ্য প্রোডাক্ট। এবং ওটার সাবসিডি যদি তুমি বাদ দাও তাহলে আমরা এটা উম, এই পর্যন্ত এই পরিমাণ পাচ্ছি আর কি। ঠিক আছে, লেস। এটা হচ্ছে তোমার, মনে করো যে তোমার গ্রস ভ্যালু অ্যাডেড, বা এটা হচ্ছে তোমার জিডিপি। তো গ্রস জিডিপি আসছে কত, কত আসতেছে এইটা, এটার সাথে এটা বিয়োগ করলে যেটা আসছে সেটা আর কি। আম, তো এটা তো অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড এট বেসিক প্রাইস, the sum of all values added by all industries in the economy over a year. The figure excludes taxes on products such as VAT and includes subsidies on products. আহ, উম, অর্থাৎ এটার সাথে যে ভ্যালুটা আমরা পাই সেটার সাথে ট্যাক্স বাদ দিই, আর সাবসিডিটা যোগ করি, করলে আমরা টোটাল গ্রস ভ্যালু এডিশনটা পাই আর কি। ওকে। তো এ হচ্ছে প্রোডাক্ট মেথডোলজি। আর ইনকাম মেথডোলজি দেখো, ইনকাম মেথডোলজি দেখো এখানে কি বলতেছে। এটা হচ্ছে ইনকাম মেথডোলজি। এটা ইনকাম মেথড অনুযায়ী জিডিপি। এখানে কম্পেনসেশন অফ অল এমপ্লয়িজ, অর্থাৎ আমরা যারা চাকরিজীবী, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, সবার ইনকামকে যদি আমরা যোগ করি তাহলে ইনকাম হিসেবে পাচ্ছি। আর একটা ইনকাম কি আসতেছে, অপারেটিং সারপ্লাস, গ্রস প্রফিট, রেন্ট, ইন্টারেস্ট, সবগুলো কিন্তু ইনকাম হিসেবে দেখাচ্ছি। সেই ইনকামের সাথে এটা এটা যোগ করতেছি। মিক্সড ইনকাম আছে, লেস ট্যাক্স এন্ড সাবসিডিজ, এটা যোগ করে আমরা যে গ্রস জিভিএ, অর্থাৎ ইনকাম মেথড অনুযায়ী আমরা কিন্তু ওই একই পরিমাণ পাচ্ছি। এখানে দেখো 18,69,560 এত মিলিয়ন, এখানেও কিন্তু তাই, আমরা এটা এখানে পাই এই একই, অর্থাৎ একই হবে, একই হওয়ার কথা আর কি। তারপর আসতেছে যে এক্সপেন্ডিচার। এখন এই ইনকামটা আমরা খরচ করতেছি, তাহলে খরচের পরিমাণটা এটা সমান হবে। তো এই এক্সপেন্ডিচার মেথড অনুযায়ী জিডিপি কিন্তু সমান হবে। এক্সপেন্ডিচার মেথডে কি কি আমরা খরচ করে দেখো, কনজিউমার এক্সপেন্ডিচার, মানে কনজিউমার যে খাবারটা সে বা ব্যবহার্য জিনিস কিনে, সেটাকে আমরা কনজিউমার এক্সপেন্ডিচার বলি। আহ, এইটা সি, এটাকে আমরা বলি সি। এরপর আসছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচারটা করে সেটা এখানে খরচের ভিতরে আসছে, কারণ গভর্নমেন্ট ট্যাক্সের মাধ্যমে এই ইনকামটা করে এবং সেটা সে ব্যয় করে আর কি। আর ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট বলতে আমরা যে টাকাটা তোমার ব্যাংকে রাখতেছি সেভিংস, সেই টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে, সেটাও একটা খরচ। তাহলে সেভিংস ইনভেস্টমেন্ট কিন্তু সমান, তাহলে সেভিংস রাখা আর ইনভেস্টমেন্ট রাখা সমান। আর এটা হচ্ছে এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যে গুডসটা আমরা এক্সপোর্ট করতেছি সেটাও কিন্তু একটা খরচ। এই তার মানে কি, আহ, এখানে এই তিনটা, এই সবগুলো যোগ করে, আচ্ছা এখানে এক্সপোর্ট অফ গুডস এন্ড সার্ভিসেস, আর এর সাথে আছে তোমার ইম্পোর্ট।
তো ইম্পোর্ট আর এক্সপোর্টের যে তোমার ডিফারেন্স, সেটা হচ্ছে আমার এখানে আমরা এখানে, হিসাব করি। তো মনে করো আমি 500 টাকার এক্সপোর্ট করলাম আর 300 টাকার ইম্পোর্ট করলাম, তাই আমার নেট খরচ হচ্ছে কত? নেটটা হচ্ছে 200 টাকা, 200 নেট ইনকাম আর কি। তো এখানে দেখো জিডিপি এট মার্কেট প্রাইস, সি, সি বলতে যে কনজিউমারের যে খরচ, কনজিউমার করে। আই, আই বলতে ইনভেস্টমেন্ট খরচ। আর জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর এক্স হচ্ছে তোমার, এক্স হচ্ছে এক্সপোর্ট, এম হচ্ছে ইম্পোর্ট। আচ্ছা একটু আমরা ওয়েট করি, আজান দিচ্ছি। তোমরা একটু দেখো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, তারপর আমরা আজানের পরে তো আমরা শুরু করবো। আচ্ছা দেখো, এখন এখন এই এক্সপেন্ডিচার মেথডে কি কি আসতেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমরা কিন্তু সবসময় মনে রাখবা যে টোটাল এক্সপেন্ডিচার, এটাকে কিন্তু আমরা এগ্রিগেট ডিমান্ডের সাথে তুলনা করি। তো এই এক্সপেন্ডিচার এর সাথে কি কি আসতেছে দেখো, কনজিউমার এক্সপেন্ডিচার, এটাকে সি বলে। সি বলে কনজিউমার এক্সপেন্ডিচার, কনজিউমাররা যা যা কিছু খরচ করে। এর ভিতরে কি কি আছে দেখো, হাউস হোল্ড অ্যান্ড নন প্রফিট ইনস্টিটিউশনস সার্ভিং হাউস, ক্লাবস এন্ড সোসাইটিস, সবকিছু এখানে এই কনজিউমার এক্সপেন্ডিচারের ভিতরে আসতেছে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলতে কি বোঝাচ্ছে, যে জি, জিতে গভর্নমেন্ট, দিস ইনক্লুডস সেন্ট্রাল এন্ড লোকাল গভর্নমেন্ট expenditures on final goods and services. Note that it includes non-marketed services such as health and education, but excludes transfer payments such as pensions and social security payments. এখানে এক্সপেন্ডিচার ভিতরে গভর্নমেন্টের যে সার্ভিস গুলো দেয়, মানে স্কুল, কলেজ, হসপিটাল, সেইটা কিন্তু এখানে আসতেছে। রোড প্রোডাকশন, রোড কনস্ট্রাকশন, এইগুলো কিন্তু এখানে ওই যে মুক্তিযোদ্ধা ভাতা বা আহ, বৃদ্ধ ভাতা, এগুলো দেয়, এগুলো কিন্তু এর ভিতরে, এই খরচের ভিতরে আসে না। আচ্ছা, এরপর আসতেছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। ইনভেস্টমেন্ট বলতে বোঝাচ্ছে কি, দিস ইনক্লুডস ইনভেস্টমেন্ট ইন দ্য ক্যাপিটাল such as buildings, machineries. It also includes of any increase or decrease in the inventories, whether of raw materials, semi-finished or goods. অর্থাৎ ইনভেন্টরি বলতে বোঝাচ্ছে যেগুলো, যে অবিকৃত যেগুলো থাকে, সেটা এই ইনভেস্টমেন্টের ভিতরে যদি থাকে, সেটা তার সাথে যোগ হয়। এই যে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এটা হচ্ছে আই। আর এক্সপোর্ট অফ গুডস এন্ড সার্ভিসেস, এক্স। এক্সপোর্ট করি মানে আমি এক্সপোর্ট যেটা করতেছি সেটা তো আমার খরচ হয়ে যাচ্ছে। আমি মনে করো যে গার্মেন্টস এর লট পাঠাচ্ছি, এটা আমার খরচের ভিতরে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। আর ইম্পোর্ট যখন আমি করছি, তখন আমার আম, সেটা আমার এখানে যোগ হচ্ছে আর কি, মানে আমার দেশে চলে আসতেছে। তো দেন উই সাবট্রাক্ট imports and imports of goods and services M from the total order to live
জাস্ট জাস্ট দ্য এক্সপেন্ডিচার অন ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ আমি পাচ্ছি আর যেটা খরচ করতেছি সেটার ডিফারেন্সটা আমরা এখানে ধরি আর কি। ঠিক আছে। আহ, তো এটা এক্সপোর্ট আর ইম্পোর্ট, এক্সপোর্টকে আমরা এক্স বলি আর ইম্পোর্টকে আমরা এম বলি। এই দুটার যেটা তোমার মনে করো এক্সপোর্ট করলে তুমি 500 আর ইম্পোর্ট করলে তুমি 300, তাহলে তোমার 200 থাকলো খরচের খাতায় বেশি চলে গেল, যদি তো ওটার এগেনস্ট তুমি ইনকাম আসতেছে। কিন্তু এইখানে কিন্তু টোটাল এক্সপেন্ডিচার মেথডে এক্সপেন্ডিচার হিসেবে আমরা এটা ধরি আর কি। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা এক্সপ্রেস করি জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে সি, এটাকে কিন্তু বেশি আমরা কনসিডার করি। সি বলতে কনজিউমার এক্সপেন্ডিচার, আই ইনভেস্টমেন্ট, জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স এম আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের মাধ্যমে যেটা আসছে সেটা। তো এখন এইটার থেকে এটা কিন্তু বহুল ব্যবহৃত পদ্ধতি জিডিপি মেজার করার আর কি, বা এটার মাধ্যমে আমরা করি। এখন এই জিডিপি থেকে আমি কিভাবে জিএনপি বা ন্যাশনাল ইনকাম পাবো? এখানে দেখো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, অর্থাৎ এইটার সাথে কিন্তু তোমার ইনফ্লেশন জড়িত আছে। মার্কেট প্রাইস যেহেতু, অর্থাৎ ওই যে ফার্নিচার, সেটা তো আসল তার মূল্য হচ্ছে 2 লাখ 40 হাজার, কিন্তু মার্কেটে তো যখন কিনতে গেছি সেটার দাম হয়েছে কত, 2,70,000 বা 80,000। তাহলে এই মার্কেট প্রাইসটা কিন্তু আমি যদি বাদ না দেই তাহলে কিন্তু এটার অরিজিনাল প্রাইস আমি পাবো না। আচ্ছা, তো সেই জন্য সেটাকে রিয়েল জিডিপি বলে। আর এখানে ফ্রম জিডিপি টু ন্যাশনাল ইনকাম, এই ন্যাশনাল ইনকাম আমরা গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস বলতে বোঝাচ্ছে এর সাথে সব আছে, প্রাইস, ইনফ্লেশন, ট্যাক্স সবকিছু আছে আর কি। তো গ্রস ন্যাশনাল ইনকাম আমরা কখন বলি? এইটা এই জিডিপি থেকে আমি এটার যদি খরচ যদি বাদ দিই, সেইটাকে যদি বাদ দিই তাহলে গ্রস ন্যাশনাল ইনকাম। সেটা কি? এই যে নেট ন্যাশনাল ইনকাম ফ্রম অ্যাব্রড, জিএনওয়াই বলে বা জিএনপি। তো এট মার্কেট প্রাইস জিডিপি এট মার্কেট প্রাইস মানে এই জিডিপি, এইটা মার্কেট প্রাইস প্লাস এটার সাথে কি আসছে, নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড। অর্থাৎ আহ, আমি যে পরিমাণ ইনকাম বাইরের থেকে পাচ্ছি সেটা হচ্ছে আমার এর সাথে যোগ হবে। অর্থাৎ এক্সপোর্ট আর ইম্পোর্টের ডিফারেন্স তো আছেই, প্লাস আমরা আমাদের যে রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, সেটা কিন্তু এর সাথে যোগ আছে। এইটাই মনে করো আমি আমার দেশ থেকে আহ, যে পরিমাণ টাকা চলে যাচ্ছে আর যে পরিমাণ টাকা আসছে, মনে করো ইন্ডিয়ানরা আমাদের এখানে চাকরি করে, তো তারা টাকা নিয়ে যাচ্ছে, মনে করো তারা $1 বিলিয়ন নিয়ে গেল, আর আমাদের রেমিটেন্স যারা পাঠাচ্ছে তারা মনে করো $3 বিলিয়ন পাঠালো, তার মানে $2 বিলিয়ন আমার এখানে যোগ হবে। এই বলছে নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, এটা। আচ্ছা, তাহলে দাস জিডিপি, এটার মানে কি, এই জিডিপি মাধ্যমে আমরা জিএনপি বা জিএনওয়াই পাচ্ছি আর কি। এই যে এটাকে জিএনপিও বলা হয়, কিন্তু একে জিএনওয়াই বলা হচ্ছে, কিন্তু এখানে পয়েন্ট দিয়ে বলা হচ্ছে কি কি জন্য, যে জিএনআই এটাকে আমরা বলতে পারবো, কিন্তু জিএনআই দিলে একটা বুঝার অসুবিধার জন্য জিএনওয়াই দিচ্ছে আর কি। আচ্ছা, আহ, এই শব্দ হচ্ছে। তারপর দেখো তাহলে ন্যাশনাল ইনকাম, এটা জিএনওয়াই, এটা। এখন নেট ন্যাশনাল ইনকামটা কি? নেট ন্যাশনাল ইনকামটা হচ্ছে এই তোমার, তাহলে জিএনওয়াইটা কি? জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড। অর্থাৎ জিডিপি, জিএনপি, জিএনওয়াই বা জিএনপি যেটা কয় বলো, জিএনপি বা জিএনওয়াই। জিএনওয়াই হচ্ছে কি, যে একটা দেশের জনগণ এবং সম্পদ বিশ্বের যে কোনো জায়গায় থাকুক না কেন, তারা যে পরিমাণ ইনকাম করে সেটাকে আমরা জিএনওয়াই বা জাতীয় আয় বলি আর কি, বা ওয়াই বলি বা জিএনপিও বলা হয়। আর জিডিপি হচ্ছে যে দেশের অভ্যন্তরে যেটা হয়, জিডিপি গ্রস ডোমেস্টিক, ডোমেস্টিক বলতে ভিতরে যেটা হচ্ছে সেটা। অর্থাৎ এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমার তৈরি হলো, মনে করো যে
আমার দেশের যা কিছু হলো মনে করো এই সব কিছুর ভ্যালুটা আমার জিডিপিতে আসবে। এখন এই জিডিপি প্রোডাকশন করতে গিয়ে মনে করো যে ইন্ডিয়ানরা যে আমার কিছু টাকা নিয়ে গেল না আমাদের গার্মেন্টস থেকে, তো এই টাকাটা তো সে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি জিডিপিতে কিন্তু ধরেছি। ঠিক আছে, ইন্ডিয়ানরা এখানে এ করেছে কিন্তু আমরা ধরেছি, ধরে আমার এটা পাইছি। মনে করো ইন্ডিয়ানরা যে $1 বিলিয়ন নিয়ে গেল, এটা কিন্তু জিডিপিতে ছিল। আবার আমাদের দেশের লোক মালয়েশিয়াতে চাকরি করে বা সৌদি চাকরি করে তারপর $3 বিলিয়ন পাঠালো আমার। তাহলে ওই যে $3 বিলিয়ন আমরা জিডিপি তে ধরেছি না, কিন্তু আমরা জিএনপি তে বা জিএনওয়াই তে ধরবো। জিএনওয়াই তে কিভাবে, কি জন্য ধরবো? যে এটা আমার দেশের জনগণ বা সম্পদ এটা উৎপাদন করেছে। কাজে আমার 1 বিলিয়ন চলে গেল আর 3 বিলিয়ন আসলো, তার মানে নেট আমার 2 বিলিয়ন আসলো। এই নেট 2 বিলিয়ন এখানে যোগ করলাম। অর্থাৎ এখানে যদি আমার 100 বিলিয়ন ডলার থাকতো জিডিপি, তার সাথে আমি আবার $2 বিলিয়ন যোগ করলাম নেট ইনকাম ফ্রম অ্যাব্রড থেকে। এই হচ্ছে তোমার জিএনওয়াই এট মার্কেট প্রাইস। এখন এইটার থেকে আমরা জিএনওয়াই যেতে পাইলাম, এটাকে থেকে নেটটা কিভাবে বের করবো? নেটটা বের করবো যে এই জিডিপি তৈরি করতে যে আমার যে আহ, তোমার মেশিন পত্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেইটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। এই ডেপ্রিসিয়েশনটা আমরা এখান থেকে বাদ দিলে আমার যেটা পাবো সেটা হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম। এই যে, অর্থাৎ এনএনওয়াই at market price, জিএনওয়াই at market price মাইনাস ডেপ্রিসিয়েশন। এই যে ডেপ্রিসিয়েশন বলতে যে কি বলতে দেখো এখানে, we measure the measure we have used so far ignore that the fact that each year some of the country's capital equipment wears and tears or becomes obsolete। তো আমার যে মেশিন পত্রগুলো ছিল সেগুলো তো আমরা জিডিপিতে ধরেছি। ইন আদার ওয়ার্ডস দে ইগনোর ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন। তো এই ক্যাপিটাল ডেপ্রিসিয়েশনটা আমরা ধরি না। মনে করো এই বছর আমি একটা মেশিন তৈরি করলাম, তো এটা আমার জিডিপিতে তো যোগ হলো। হ্যাঁ, কিন্তু আগামী বছর তো সেটার আহ, তোমার ডেপ্রিসিয়েশন হচ্ছে। তো ডেপ্রিসিয়েশন হতে গেলে হলে সেটার ওই জিনিসটা তো আমার বাদ দিতে হবে। মনে করে আমি 10 লাখ টাকার একটা মেশিন প্রোডাকশন করলাম, আগামী বছর এটা তো 1 লাখ কমে যাবে। তো 1 লাখটা তো আমার ধরা ঠিক হবে না, সেজন্য আমরা এটা ধরি আর কি। তো এটা বলে ডেপ্রিসিয়েশন বা ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স। এটাকে আমরা নেট মার্কেট নেট এনএনওয়াই এট মার্কেট প্রাইস, অর্থাৎ জিএনওয়াই মাইনাস ডেপ্রিসিয়েশন। এটা এই এইখান থেকে তুমি দেখো এই 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 এই, এইখান থেকে আমরা এটা বাই ডেপ্রিসিয়েশন কি, দ্য ডিক্লাইন অফ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল ইকুইপমেন্টস ডিউ টু এজ ওয়্যার অ্যান্ড টিয়ার। এইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন হলে আমরা নেট ন্যাশনাল প্রোডাক্টটা পাই যায় আর কি। এই, আচ্ছা, এরপর আসছে কি হাউস হোল্ড ডিসপোজেবল ইনকাম। হাউস হোল্ডের ডিসপোজেবল ইনকাম, মনে করো একটা সমগ্র দেশের জনগণের যে ইনকাম, সেটা কি, সেটা আমরা এখান থেকে পেতে পারি আর কি। জিএনওয়াই এট মার্কেট প্রাইস, এই যে জিএনওয়াই, এইটা জিএনওয়াই এট মার্কেট প্রাইস। তারপরে কি বলতেছে, ট্যাক্স পেইড বাই ফার্মস, অর্থাৎ প্রত্যেক ফার্ম কিন্তু তার যে তার যে ইনকাম হয় সেখান থেকে একটা অংশ গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তো সেটা বাদ দিতে হবে। সাবসিডি রিসিভড বাই দ্য গভর্নমেন্ট, এবং ওই যে বললাম সারের ক্ষেত্রে সাবসিডি দিল, সেই সাবসিডিটা যোগ করতে হবে, ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করতে হবে। আর আনডিস্ট্রিবিউটেড প্রফিটস, অর্থাৎ প্রত্যেকটা ফার্ম, মনে করো বেক্সিমকো বা এশিয়ান টেক্সটাইল, এরা কিন্তু কিছু যে যাদের তাদের এখানে যারা প্রফিট করে, যে প্রফিট হয়, মনে করো যে ইস্টার্ন ফেব্রিক্স, এর যে প্রফিট হয়েছে, মনে করো এই বছর 500 কোটি টাকার তোর প্রফিট হয়েছে। তো এই 500 কোটি টাকা সে কিন্তু তার শেয়ার হোল্ডারদের সবাইকে দেয় না, মনে করো যে 100 কোটি টাকা রেখে দিল। এটা কি জন্য? যে সেটা ফিউচার ডেভেলপমেন্টের জন্য। এইটাকে আমরা বলি আনডিস্ট্রিবিউটেড প্রফিটস। আর পার্সোনাল ট্যাক্সেস, পার্সোনাল ট্যাক্স বলতে বোঝাচ্ছে যে আমি প্রত্যেকটা ব্যক্তি তার ইনকামের উপর ট্যাক্স দেয়, সেটা দেওয়ার ফলে সে যেটা থাকে সেটা সে খরচ করে, প্লাস বেনিফিটস, কেউ যদি কোনো বেনিফিটস বা উপটোকন পায় সেটা যোগ করা হয়। এই হচ্ছে টোটাল হাউস হোল্ড ডিসপোজেবল ইনকাম। এইটা এখানে আমরা রাখতে পারি। তো এর পর
আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম, অর্থাৎ এই যে ইনকাম, হাউস হোল্ড ইনকাম পাইলাম আমরা, এই ইনকামটা কিভাবে খরচ হয় সেটাকে আমরা এই সার্কুলার ফ্লো অফ ইনকামের মাধ্যমে দেখাতে পারি আর কি। এটা হচ্ছে দেখো সার্কুলার ফ্লো অফ ইনকাম, এই যে সার্কুলার ফ্লো অফ ইনকাম। আগে তো আমরা এটা দেখেছিলাম এই যে ছোট্ট একটা তিনটা জিনিসের মাধ্যমে। ওই সেটা আহ, এই যে এখানে দেখো এই যে সার্কুলার ফ্লো অফ ইনকাম, এখানে তিনটা ক্ষেত্র আমরা দেখাইছি কিন্তু, অর্থাৎ প্রোডাকশন, ইনকাম এবং এক্সপেন্ডিচার। কিন্তু এইটার ভিতরে আরো অনেক কিছু কিন্তু আছে। কি সেইগুলো? সেগুলো আমরা দেখি। সার্কুলার ফ্লো অফ ইনকাম, এই যে এইখানে দেখো, এখানে কিন্তু এই তিনটা জিনিসই আছে। এইটা হচ্ছে সেই ফার্ম বা ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে হাউস হোল্ড। আর খরচ, এখন খরচের খাতগুলো এটা দেখো, অর্থাৎ এখানে এই যে হাউস হোল্ড তার কি করতেছে, ফার্মগুলো কি করতেছে, তার ইনকামটাকে ফ্যাক্টর পেমেন্টস এর মাধ্যমে হাউস হোল্ডে আসতেছে। আবার এটা যদি তোমার শুধু ইকোনমি থাকতো, মনে করো শুধু লোকজন খাই পরে আর প্রোডাকশন করে, আর বাইরের জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই, তখন এই ইনার ফ্লো তার মধ্যে আমরা দেখাতে পারি, অর্থাৎ মানুষের প্রোডাকশন করতেছে এবং সেটা খরচ করতেছে, এটা ইনার ফ্লো। এই যে কনসামশন অফ ডোমেস্টিক্যালি প্রডিউসড গুডস এন্ড সার্ভিসেস, এইটুকু। এরপরে ওই যে বললাম না যে হাউস হোল্ড কি করে, তার ইনকামের একটা অংশ সেভিংস করে, এই যে সেভিংস, এটা ব্যাংকে রাখে। আরেকটা অংশ ট্যাক্স দেয়, গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। আরেকটা অংশ কি করে, সে ইম্পোর্টেড কমোডিটি কিনে, এইটা। তো এইগুলো সে আবার, এই ব্যাংক আবার কি করে, ইনভেস্টমেন্ট করে, এটা আবার ইন্ডাস্ট্রিতে আসে। গভর্নমেন্ট আবার এই এই তার যে ট্যাক্সের টাকা সেটা ইন্ডাস্ট্রি থেকে জিনিসপত্র কিনে, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যায়। আর এই যে আমরা ইম্পোর্ট করলাম এই টাকাটা, আমরা যেটা এক্সপোর্ট করি সেটা বিদেশিরা কেনে, অর্থাৎ এই টাকাটা আবার এই ফার্মের কাছে চলে যায়। এইভাবে চক্রাকারে এটা ঘটতেই থাকে আর কি। এটাকে আমরা বলি সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এইটা তোমরা দেখবা, এইটা তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা হয়তো আমি অথবা আমি তোমার আপলোড করে দেবো এই এই স্লাইডটা। এখান থেকে সবকিছু পড়তে হবে না, যে যে জিনিসগুলো আমরা দেখেছি সেই জিনিসগুলো তোমরা শুধু পড়বা আর কি। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমরা রাখি। নেক্সট আমরা মঙ্গলবারে আমাদের আবার অনলাইন অফলাইন ক্লাসে আমরা যোগ করবো। এখন করার কোনো কোশ্চেন থাকলে ঝটপট জিজ্ঞেস করতে পারো, নতুবা আমরা এখনই শেষ করে দেবো আর কি। আচ্ছা, তাহলে কোশ্চেন কারণ নাই, আমি এখনই বন্ধ করে দিচ্ছি তাহলে। ওকে, তাহলে আমরা এখানে রাখি। আমরা নেক্সট মঙ্গলবারে আমাদের অফলাইন ক্লাস হবে, সেখানে আমরা জয়েন করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।